আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গিন্নি গল্পের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তাই আর দেরি না করে শুরু করা যাক। বালকদের পীড়ন করিবার জন্য আমাদের শিবনাথ পণ্ডিতের একটি অস্ত্র ছিল, সেটি শুনিতে যৎসামান্য কিন্তু প্রকৃতপক্ষে অত্যন্ত নিদারুণ। শিবনাথ পণ্ডিতকে বিশ্ববরেণ্য সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গিন্নি গল্পে গল্পকথকের ছাত্রবৃত্তি ক্লাসের মাস্টার মহাশয় ছিলেন শিবনাথ পণ্ডিত। কামানো দাড়ি, গোঁফ, ছাঁটা চুল ও ছোট টিকিতে তাঁকে সাধারণ দেখতে হলেও তাঁকে দেখলেই ছাত্রদের অন্তর ভয়ে শুকিয়ে যেত। তাঁর অস্ত্রটি কি? শিবনাথ পণ্ডিত ছাত্রদের অদ্ভুত এবং হাস্যকর নামকরণ করতেন, যা ছাত্রদের কাছে লজ্জার কারণ হয়ে উঠত। এটাই তাঁর অস্ত্র ছিল। সেটি প্রকৃতপক্ষে নিদারুণ কেন? নামকরণ একটি মানুষকে আলাদা করে তোলে অন্য মানুষের থেকে। একটি উপযুক্ত নাম যেমন মানুষের গর্বের কারণ হয়ে দাঁড়ায়, তেমনি অনুপযুক্ত নামের কারণে মানুষ লজ্জাবোধ করে। তাই অনেক ক্ষেত্রেই বিকৃত নামকরণে বা ব্যঙ্গ করে রাখা নামে মানুষ অপমানিত হয় এবং মানসিক কষ্ট পায়। শিবনাথ পণ্ডিত ছাত্রদের বিকৃত নামকরণ করে তাদের মানসিক কষ্ট দিয়ে মজা পেতেন, সেই কারণেই তাঁর অস্ত্রটি নিদারুণ ছিল। এখানে কার ওপর অস্ত্রটি প্রয়োগ করা হয়েছিল এবং তাতে সেই বালকের কি অবস্থা হয়েছিল? ছাত্রবৃত্তি ক্লাসে গল্পকথকের সহপাঠী আশুর ওপর অস্ত্রটি প্রয়োগ করা হয়েছিল। আশুর গিন্নি নামকরণে যখন গোটা ক্লাস হাসিতে মেতে উঠেছে, তখন শুরুতে আশু অল্প হেসে তাতে যোগ দিয়ে নিজের লজ্জা ঢাকতে চেয়েছিল। কিন্তু ক্লাস শেষে যখন বাড়ি থেকে খাবার নিয়ে দাসী হাজির হল, তখন আশুর লজ্জা বহুগুণ বেড়ে গেছিল। হাসতে হাসতে তার কান-মুখ লাল হয়ে উঠেছিল, কপালের শিরা ফুলে উঠেছিল আর চোখের জল অবাধ হয়ে উঠেছিল। এক বৃষ্টিমুখর দুপুরে ছোট বোনের সাথে খেলাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে মনে হয়েছিল তার কাছে। তাহাকে দেখিলেই বালকদের অন্তরাত্মা শুকাইয়া যাইত। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গ্রন্থের নাম লেখ। উত্তরক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুটি গ্রন্থ হল ঘরে বাইরে ও চতুরঙ্গ লেখা দুটি গ্রন্থ চল। কাকে দেখলে বালকদের এমন অবস্থা হতো? উত্তরক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গিন্নি ও গল্পের ছাত্রবৃত্তি ক্লাসের ২-৩ শ্রেণী নিচের ক্লাসের কথকের পণ্ডিত ছিলেন শিবনাথ। শিবনাথ পণ্ডিতকে দেখলে বালকদের অন্তরের আত্মা শুকিয়ে যেত। তার চেহারার হারার বর্ণনা দাও। উত্তরক গল্পের কথকের ছাত্রবৃত্তি ক্লাসের ২-৩ শ্রেণীর নিচের ক্লাসের পণ্ডিত ছিলেন শিবনাথ। শিবনাথ পণ্ডিতের গোঁফ, দাড়ি কামানো, চুল ছিল ছাঁটা এবং টিকিটি ছিল ছোট। তার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উত্তর: শিবনাথ পণ্ডিতকে দেখলে ছাত্রদের অন্তরের আত্মা শুকিয়ে যেত। তিনি ছাত্রদের উপর কিল-চড় চাপড় শিলা বৃষ্টির মতো মারতেন, আবার তার মুখের তীব্র ভাষার জ্বালায় ছাত্রদের প্রাণ বের হয়ে যেত। তিনি ছাত্রদের উপর অত্যাধিক মানসিক অত্যাচার করতেন। ছাত্ররা তাকে শিক্ষকের সমান মর্যাদা আসনে বসাতে পারত না। তিনি আক্ষেপ করিতেন। তিনি কি নিয়ে আক্ষেপ করতেন? উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গিন্নি গল্পের পণ্ডিত মহাশয় শিবনাথ পণ্ডিত আক্ষেপ করতেন, প্রাচীনকালের মতো গুরু ও শিষ্য সম্বন্ধ এখন আর নেই। ছাত্ররা গুরুকে দেবতার মতো ভক্তি করে না। আক্ষেপ করার ফল কি হতো? উত্তর: শিবনাথ পণ্ডিত গুরু ও শিষ্য সম্বন্ধ নিয়ে আক্ষেপ করতেন। আবার ছাত্রদের মাথায় তার সামনে যা থাকত ছুঁড়ে মারতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠতেন, কিন্তু তার মধ্যে এত খারাপ কথা থাকত যে সেটাকে দেবতার বজ্র গর্জনের সাথে তুলনা চলে না। তার সম্পর্কে গল্পের কথক কি বলেছে? উত্তরও তার সম্পর্কে গল্পের কথক মনে করে যে শিবনাথ পণ্ডিত দেবতাদের মধ্যে ইন্দ্র, চন্দ্র বা কার্তিক নয়, শুধু যমের সঙ্গে তার সাদৃশ্য দেখা যেত। ছাত্ররা এবং গল্পের কথক মনে মনে কামনা করতেন যমের দুয়ারে অর্থাৎ মৃত্যুর দুয়ারে যেতে তিনি যেন দেরি না করেন। ছাত্ররা তাকে কোনো দেবতার তুল্য বলে মনে করত না। একমাত্র যম দেবতার সঙ্গেই তার সাদৃশ্য খুঁজে পেত। তার ছাত্র পীড়নের স্বরূপ প্রকাশ করো। উত্তরও শিবনাথ পণ্ডিত ছাত্রদের উপর কিল-চড় চাপড় এমনভাবে আঘাত করতেন যাতে চারাগাছের বাগানের শিলা বৃষ্টির মতো মনে হতো। কখনো সামনে যা পেতেন বালকদের মাথায় ছুঁড়ে মারতেন এবং মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠে খুব খারাপ কথা বলতেন। তিনি ছাত্রদের বিভিন্ন নামকরণ করে তাদের মানসিকভাবে অত্যাচারিত করতেন। আমাদের পণ্ডিত মহাশয়ের দুই একত্রে ছিল। আমাদের বলতে কাদের কথা বোঝানো হয়েছে? উত্তর:
লেখক রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় যে পাঠশালার শিক্ষার্থী ছিলেন, উক্ত প্রশ্নে আমাদের বলতে সেই পাঠশালার ছাত্রদল তথা লেখকের সহপাঠীদের কথা বোঝানো হয়েছে। খ. পণ্ডিত মহাশয় কে? উত্তর: পাঠশালার তৃতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগের শিক্ষক ছিলেন পণ্ডিত শিবনাথ মহাশয়। গ. কোন কোন বিষয় একত্রে ছিল? উত্তর: লেখক এবং বাকি ছাত্রদের মতে পণ্ডিত মহাশয়ের হুল এবং দাঁত একত্রে ছিল। ছাত্রদের প্রতি তাঁর আক্রমণাত্মক আচরণ এবং কটূক্তি ছাত্রদের মনে তাঁর প্রতি এইরূপ ধারণার সৃষ্টি করে। ছাত্ররা তাঁকে হুল এবং দাঁত একত্রে বিশিষ্ট এক সাংঘাতিক প্রাণী রূপে বিবেচনা করত। ঘ. একত্রে থাকার ফলে লেখককে কী ধরনের অবস্থার সম্মুখীন হতে হতো? উত্তর: একত্রে হুল এবং দাঁত বিশিষ্ট চরিত্রের অধিকারী শিক্ষকের অধীনে শিক্ষালাভ করায় যে প্রতি মুহূর্তে লেখককে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হতো সেথা বলা বাহুল্য। ছাত্রদের উপর তাঁর প্রহার চলত বাগানে শিলাবৃষ্টি বর্ষণের ন্যায়, এবং বাচনভঙ্গি যে কোনো মানুষের সম্মানহানির জন্য যথেষ্ট। এই যে গিন্নি আসছে, উক্তিটির বক্তা কে? উত্তর: পাঠশালার শিবনাথ পণ্ডিত উদ্ধৃতিটির বক্তা। খ. কাকে গিন্নি বলা হয়েছে? উত্তর: গিন্নি অর্থাৎ গদ্যের প্রধান চরিত্র হল লেখকের সহপাঠী আশু। গ. কেন তাকে এরূপ নামকরণ করা হয়েছে? উত্তর: আশু ছুটির দিনে তার সঙ্গীহীন ছোট বোনের সাথে পুতুল খেলছিল, সেই কারণে শিবনাথ পণ্ডিত তামাশা করে আশুর নাম দিয়েছিলেন গিন্নি। ঘ. এ ধরনের নামকরণের ফলে তার মনের অবস্থা কেমন হয়েছিল? উত্তর: পণ্ডিত মশাইয়ের এই ঠাট্টা ছোট আশুর সরল মনে প্রশ্নের ঢেউ তুলেছিল। সামান্য এই কারণের জন্য পণ্ডিত মশাইয়ের এই বিদ্রূপে আশু অপমানিত হয়েছিল, তার সরল মনে এই ঠাট্টা গভীর আঁচড় কেটেছিল। কিন্তু এটা বেশ বোঝা গিয়েছিল, নরদেবতার মতো বালাই আর নাই। বালাই শব্দের অর্থ কি? উত্তর: রবীন্দ্রনাথ লিখিত গিন্নি গদ্যে লেখক বালাইয়া কথাটির দ্বারা অশুভ বা অমঙ্গলকে সূচিত করেছেন। খ. নরদেবতা বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর: গদ্যে নরদেবতা বলতে বোঝানো হয়েছে শিবনাথ পণ্ডিতের মতো সেই সকল ব্যক্তিদের যারা বল প্রয়োগের নানা উপরোবের দ্বারা অপরকে নিজেদের দেবতা তুল্য সম্মান জ্ঞান করতে বাধ্য করে এবং এক প্রকার জোর করেই তাদের উপর নিজেদের কল্পিত দেবমহিমা নিক্ষেপ করে। নরদেবতার মতো বালাই নেই কেন? উত্তর: লেখকের মতে নরদেবতারা হলেন উচ্চাকাঙ্ক্ষী, তাঁরা কখনই সন্তুষ্টি লাভ করেন না, তিল থেকে তাল হলেও তাঁরা মৃত্যুদণ্ড দিতে কুণ্ঠিত বোধ করেন না। তাঁদের চাহিদার অন্ত নেই এবং তিলমাত্র ভুলকে মার্জনা না করে রক্তবর্ণ চোখে সব ভস্য করে দেওয়ার মানসিকতার অধিকারী এই সমস্ত নরদেবতাগণ। ঘ. নরদেবতার সাথে কাদের তুলনা করা হয়েছে? উত্তর: সুরলোকবাসী দেবতা অর্থাৎ ঈশ্বরের সাথে গদ্যে উল্লিখিত নরদেবতাদের তুলনা করা হয়েছে। উক্ত দেবালয়ে গমন করিতে তিনি যেন আর অধিক বিলম্ব না করেন। ক. বক্তা কে? সে কাকে এই কথা বলেছে? উত্তরক রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গিন্নি গল্পে গল্পের কথক তার স্কুলের সহপাঠীদের এই কথা বলেছে। খ. কখন এই কথা বলা হয়েছে? উত্তর: শিবনাথ পণ্ডিত ছাত্রদের উপর এত অকথ্য অত্যাচার করতেন, তাদের নিপীড়ন ও পীড়ন করতেন, তখন কথকের মনে হতো তিনি যেন উক্ত দেবালয় অর্থাৎ জমের কাছে যেতে দেরি না করেন। গ. বক্তা কেন এরূপ কামনা করত? উত্তর: শিবনাথ পণ্ডিতের অত্যাচারে ছাত্রদের মনে অত্যাচারে হতো, তাকে গুরু বলে মেনে নেওয়া যায় না, কারণ তিনি ছাত্রদের উপর অকথ্য গালিগালাজ করতেন এবং তাদের উপর কিল চর চাপড় শিলাবৃষ্টির মারতেন। তাই তিনি যাতে মৃত্যুর দুয়ারে অর্থাৎ জমের দুয়ারে শীঘ্রই যেতে পারেন, ছাত্ররা মনে মনে এই কামনা করত। শিবনাম পণ্ডিতের অত্যাচারে অত্যাচারিত হয়ে বক্তা এরূপ কামনা করত। ঘ. কথাটির মর্মার্থ লেখ। উত্তরক উক্ত দেবালয় বলতে জমের দেবালয়ের কথা বলা হয়েছে। শিবনাথ পণ্ডিত যাতে দ্রুত জমের দেবালয়ের উদ্দেশ্যে যাত্রা করতে পারে তার ছাত্ররা মনে মনে চাইত। তারা তাকে গুরু নয় বা কোন দেবতা দেবতা ইন্দ্র, ইন্দ্রচন্দ্র, বরুণ ও কার্তিক নয়, তিনি একজন সাক্ষাৎ যম বলে মনে করত। যম হল মৃত্যুর দেবতা, তাই শিবনাথ পণ্ডিত যাতে তাড়াতাড়ি সেই যম দেবতার উদ্দেশ্যে যাত্রা করতে পারে সেই কামনাই ছাত্ররা মনে মনে করতেন।